মিঠির টিউমার হয়নি, বরং মিঠি প্রেগনেন্ট, এমনটাই কৃষাণুর সামনে প্রমাণ করতে নতুন ষড়যন্ত্র করল বর্ষা। বর্ষা কমলিনীর আলমারি থেকে মিঠির ইউরিন টেস্টের রিপোর্ট চুরি করল। কৃষাণু বা কৃষাণুর পরিবারকে এই মিথ্যে প্রেগনেন্সির রিপোর্ট দেখিয়ে মিঠি কৃষাণুর বিয়ে ভাঙার পরিকল্পনা করছে সে। এছাড়াও লুকিয়ে লুকিয়ে চুরি করে বিরিয়ানি খাওয়ার সময় দুই ঠাম্মির হাতে ধরা পড়ল বর্ষা। অন্যদিকে স্বতন্ত্র কমলিনীর চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল কমলিনী ঠিক কতটা স্বার্থপর। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বর্ষা দুই ঠাম্মিকে বলে, কি বলতো, বাড়িতে তো কাজের লোক আছে, ঘর ঝাড় দিতে এদিকে আসে, আলমারিটা খোলা ছিল, সেজন্যই আলমারি বন্ধ করছিলাম। তখনই বড় ঠাম্মি বলে, ঠিকই করেছ, বাড়িতে তো কাজের লোক আসেই, আর ঘরও ঝাড় দেয়, গরিব মানুষ, আলমারি যদি হাট করে খোলা থাকে তবে গরিব মানুষের আর কি দোষ। তখনই বর্ষা বলে, সেজন্যই তো আলমারি বন্ধ করতে এসেছিলাম। তখনই বড় ঠাম্মি দেখতে পায় বর্ষার হাতে একটি কাগজ। বড় ঠাম্মি বর্ষাকে বলে, তোমার হাতে ওটা কি? বর্ষা বলে, ওই তো আলমারি গোছানোর সময় দেখছিলাম কোনটা প্রয়োজনীয় কাগজ আর কোনটা ফেলতে হবে, সেই কাগজই। ঠিক আছে ঠিক আছে, তোমরা বরং নিচে এসো, আমি তোমাদের খাবার বাড়ছি। এই বলে বর্ষা তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে যায়। বড় ঠাম্মি আর লক্ষ্মীও নিচে চলে যায়। অন্যদিকে দেখানো হয় মিঠিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে। নার্স যখন মিঠিকে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছিল তখনই কমলিনী কান্নায় ভেঙে পড়ে। মিঠি কমলিনীকে বলে, কি হয়েছে মা, কাঁদছো কেন? মায়ের অপারেশনের পরেই আমার জন্য নতুন একটা জীবন অপেক্ষা করছে, তুমি বরং সেইটা ভাবো, এভাবে কেঁদো না। স্বতন্ত্র কুর্চি সবাই কমলিনীকে বারণ করে কাঁদতে। সামান্য জ্বরেও আমার মেয়েটা যন্ত্রণায় ছটফট করে, আর তার কিনা এত বড় অপারেশন, কত ব্যথা যন্ত্রণা সহ্য করতে হবে তাকে। কুর্চি কমলিনীকে বলে, বৌদিভাই মিঠির কিছুই হবে না। বৌদিভাই, এটা এমন কোনো বড় অপারেশন নয়, সামান্য অপারেশন। তাছাড়া মিঠিকে তো অজ্ঞান করানো হবে, ও কি ব্যথা যন্ত্রণা বুঝতে পারবে? কিছুই বুঝতে পারবে না বৌদিভাই, তুমি এভাবে কেঁদো না। স্বতন্ত্র কমলিনীকে বোঝায়, কমলিনী অনেক হয়েছি, প্লিজ নিজেকে সামলাও। এরপরেই স্বতন্ত্র নার্সকে বলে, নার্স সরি, আপনাদের লেট করালাম। এরপরে নার্স মিঠিকে নিয়ে অপারেশন থিয়েটারে চলে যায় আর কমলিনী কান্নায় ভেঙে পড়ে। কমলিনী বলে, আমার মেয়েটার জীবনেই বা কেন এত ঝড় আসছে, কেন বারবার আমার মেয়েটাকে এত যন্ত্রণা কষ্ট সহ্য করতে হচ্ছে। তখনই সেখানে প্রসন্ন কমলিনীর কাকামুনিও চলে আসে। কমলিনীকে কাঁদতে দেখে প্রসন্ন বলে, কিরে বুড়ি, তুই এমন কাঁদছিস কেন? আরে সামান্য একটা অপারেশন হবে মিঠির, তেমন কোনো কষ্টই হবে না ওর, তুই এভাবে কাঁদছিস কেন? কমলিনী বলে, আমার সন্তানদের জীবনে যে কেন একের পর এক ঝড় আসছে আমি বুঝতে পারছি না। আমার কি কখনো শান্তি হবে না? আমার ছেলেমেয়েরা কি কখনো সুখী হবে না? একের পর এক সবার জীবনে ঝড় আসছে, আমার মিঠিটা কত কি সহ্য করলো, এখন আবার এই অপারেশনের যন্ত্রণা। কমলিনীর কাকামণি কমলিনীকে বলে, ওদিকে বাড়িতে তোমার মা বাবারও একই অবস্থা, তাই তো ওদেরকে আনিনি, এখন তুমি এভাবে কান্নাকাটি করছো। প্রসন্ন বলে, তুই কি কিছু খেয়েছিস? স্বতন্ত্র বলে, না কিছু খাইনি। মেয়ের এক গ্লাস দুধ খাওয়ার কথা ছিল, সে পুরো গ্লাসটা শেষ করতে পারেনি, সেজন্য ও কিছু খায়নি। তখনই প্রসন্ন বলে, সে কি রে বুড়ি, তুই যদি এতটা অনিয়ম করিস এরপর তো তুই পড়ে যাবি। তখনই কমলিনী বলে, তবে তো ভালোই হবে দাদা, আমার পড়ে যাওয়াই উচিত, সেটাই ভালো। কমলিনীর কথা শুনে স্বতন্ত্রর খুব রাগ হয়। স্বতন্ত্র বলে, চুপ করো কমলিনী, চুপ করো, তুমি অত্যন্ত স্বার্থপরের মতন কথা বলছো। আরে নিজের ছেলে মেয়েদের কথা ভাবো যারা তোমার ওপর নির্ভরশীল। আমার কথা নয় বাদই দাও, আমি তো বাইরের লোক, পরিবারে তারা অনেকেই আছে যাদের তোমাকে ছাড়া চলে না, অন্তত তাদের কথা ভাবো। তাদের কথা ভেবে এইসব কথা বলা বন্ধ করো। কমলিনী বলে, কি হলো, তুমি হঠাৎ আমার ওপরে চিৎকার করছো কেন? স্বতন্ত্র বলে, মানুষের ধৈর্যেরও তো একটা লিমিট আছে কমলিনী, তুমি প্রত্যেকবার একইভাবে কান্নাকাটি করো, একই কথাগুলো বলো কেন বলো তো? তোমার জীবনে কি আর অন্য কেউ নেই? হ্যাঁ মানছি তুমি তোমার সন্তানদের কথা ভাববে, তুমি তাদের মা, এটাই স্বাভাবিক। তোমার সন্তানেরা কি আমার কেউ নয়? আমি কি তাদের কথা ভাবি না? তাই বলে তুমি কেন বারবার নিজেকে দোষারোপ করো? কেন বারবার বলো যে তুমি পড়লে ঠিক হতো, তুমি অসুস্থ, তুমি মরে গেলে ঠিক হতো? এইসব কথাগুলো কেন বলো কমলিনী? তুমি এইসব কথা বলার সময় একবারও ভাবো না যে তোমার জীবনে আরও অনেকে আছে? হ্যাঁ, তোমার সন্তানদেরকে তুমি আগলে রেখেছো, ভালোবেসেছো, ঠিক আছে, কিন্তু তোমার চৌকাঠের বাইরে আরও কিছু লোক দাঁড়িয়ে আছে, কখনো কখনো তাদেরকেও অ্যালাউ করো। তখনই কুর্চি বলে, ও নতুনদা, তুমি রেগে যাচ্ছ কেন বলো তো? তুমি যদি এভাবে রেগে যাও তবে কি করে হবে?
তখনই কমলিনী বলে, তোমার নতুন দা ইদানিং আমার ওপর একটু বেশিই রেগে যাচ্ছে। বুবলাই বলে, মা প্লিজ নিজেকে সামলাও, তুমি যদি এভাবে কান্নাকাটি করো তো আমিও তো অফিসে যেতে পারবো না। স্বতন্ত্র বলে, আমিও তোমার কাজের জায়গা থেকে অনেক ছুটি নিয়েছি, এখনও ছুটি নিচ্ছি। এবার যদি কমলিনী বিছানায় পড়ে যায়, তার কিছু একটা হয়, তখন তো আমি কাজে যেতে পারবো না। কমলিনী বলে, আমি কি তোমাকে ছুটি নিতে বলেছি নাকি? তখনই বুবলাই বলে, মা প্লিজ এভাবে বলো না, তুমি যদি এমন কান্নাকাটি করো আমরা কেউ কি কাজে যেতে পারবো? তখনই কমলিনী বলে, আমি তো বুঝতেই পারছি না আমি কি এমন কথা বলেছি। আমি তো এটাই বলেছি যে আমার সন্তানদের কিছু হলে যেমন আমার কষ্ট হয়, ঠিক তেমনি আমি যাদেরকে ভালোবাসি তাদের কিছু হলে আমার একই কষ্ট হবে। তাদের কিছু হলেও আমার মনে হবে তার থেকে সেটা আমার হোক। আমি নিজের ক্ষতি চাইতে পারি, কিন্তু তাদের কোনো ক্ষতি আমি চাইতে পারি না। তখনই স্বতন্ত্র বলে, ব্যাস কমলিনী ব্যাস, অনেক বলেছ। তুমি তোমার ছেলে মেয়েকে ছাড়া আর কিছু ভাবতেই পারো না, এই তো কুর্চির কথাই ভাবো না। এই কুর্চি যে নিজের সংসার ফেলে প্রত্যেকবার তোমার কাছে ছুটে আসে, তোমার বিপদে তোমার পাশে দাঁড়ায়, তোমার কি কখনো মনে হয়েছে কুর্চির জন্য আলাদা করে তোমার কিছু ভাবা উচিত? তোমার কখনো মনে হয়নি। তখনই কমলিনী বলে, তুমি এভাবে কথাটা বলতে পারলে? আমি কাউকে নিয়ে ভাবি না। স্বতন্ত্র বলে, হ্যাঁ বলতে পারলাম, নিজেকে ছাড়া তুমি অন্য কাউকে বোঝো না। তখনই কমলিনীর কাকামণি বলে, স্বতন্ত্র তুমি এমন রেগে গেলে হয় বলো? এটা তো বুঝবে যে বুড়িমা সত্যি খারাপ পরিস্থিতিতে আছে। তখনই স্বতন্ত্র বলে, কাকামণি আমি কি কমলিনীকে কখনো খারাপ পরিস্থিতিতে একলা ছেড়েছি? কখনো আর হাত ছেড়েছি? ও যদি খারাপ পরিস্থিতি ফেস করে আমিও তার পাশে থেকেছি। এমনটা তো নয় খারাপ সময় ও একা ফেস করেছে বা ওই সময় আমি ছিলাম না, এমনটা তো হয়নি। স্বতন্ত্রের কথা শুনে সবাই চুপ হয়ে যায়। আজ স্বতন্ত্র কমলিনীর চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল সে কতটা স্বার্থপর। 3 ছেলে মেয়ে ছাড়া তার জীবনে যেন অন্য কেউ নেই। স্বতন্ত্র যে তার স্বামী, তার প্রতিও যে তার কিছু দায়িত্ব কর্তব্য আছে সেটা কমলিনী ভুলে গেছে। সারা জীবন শুধু নতুন কাকুর কাছ থেকে 2 হাত ভরে নিয়েছে, বিনিময়ে কখনো যে তাকে কিছু দেওয়া উচিত এটা কমলিনী ভাবেইনি। অন্যদিকে দেখানো হয় বর্ষা 2 ঠাম্মিকে খেতে দিয়েছে। 2 ঠাম্মি বর্ষাকে বলে, না তো বউ তুমিও বসো না, আমাদের সাথে খেয়ে নাও। বর্ষা বলে, না গো ঠাম্মি, এখন আমি কিছু খেতে পারবো না। ওদিক থেকে তো কোনো খবর আসেনি, কোনো খবর না আসা অব্দি আমি কিচ্ছু খেতে পারবো না। তখনই বড় ঠাম্মি বলেন, মিঠির অপারেশন তো এখন হবে না, মিঠির অপারেশন হবে সন্ধেবেলা কিংবা কালকে। তুমি এখন তো তেমন কোনো খবরও পাবে না, তো না খেয়ে থাকবে কেন? তখনই বর্ষা বলে, ওই তো মিঠিকে নিয়ে খুব চিন্তা হয় না সেজন্য। লক্ষ্মী বলে, মিঠিকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না, মিঠি একদম ঠিক আছে। এই তো অপারেশন হয়ে গেলেই ওর বিয়ে হবে, মিঠিকে নিয়ে আর চিন্তার কোনো কারণ নেই। বর্ষা বলে, আগে বিয়েটা তো হোক তারপরে, আগে থেকেই তো কিছু বলা যায় না তাই না? বিয়েটা তো ভণ্ডাল হতেও পারে। এটা শুনে বড় ঠাম্মি বলে, কেন বিয়েটা ভাঙবে কেন? তখনই বর্ষা বলে, ওই তো কথাই আছে না, লাখ কথাই বিয়ে হয়, আর মিঠির জীবনে যা কিছু হয়েছে তাতে তো 5 লাখ কথাই বিয়ে হবে। তখনই বড় ঠাম্মি বলেন, মিঠির জীবনে যাই হোক না কেন কৃষ্ণর মা বাবা সবটাই জানেন, সবটা জেনেই ওনারা মিঠিকে মেনে নিয়েছেন। বর্ষা বলে, হ্যাঁ কৃষ্ণর মা বাবা জানে, তবে আত্মীয় স্বজনেরা তো আর জানে না, তারা জানার পরে যদি আবার কৃষ্ণর মা বাবার কান ভাঙায় তখন? বড় ঠাম্মি বলেন, সবসময় এমন করে কথা বলবে না, একটু আশার কথা বলো, হ্যাঁ আমাদের আর এই বয়সে চিন্তা দিও না। তখনই বর্ষা বলে, সরি সরি, আসলে কি বলো তো মিঠিকে নিয়ে আমার খুব চিন্তা হয় তো সেজন্যই কথাটা বললাম। তখনই বড় ঠাম্মি বলেন, মিঠিকে নিয়ে এত চিন্তা করতে হবে না, যদি কৃষাণুর মা বাবার মন ঘুরেও যায়, কৃষাণু তো আছে, কৃষাণুর মতন ভালো ছেলে এ যুগে হয় না। কৃষাণুও যদি মিঠির দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তবে তো মানুষের প্রতি বিশ্বাসই উঠে যাবে। তখনই বর্ষা বলে, ঠিকই বলেছ, ঠিক আছে তোমরা খেতে শুরু করো, আমি বরং রান্নাঘরে দেখি আর কোনো খাবার আছে কি না। এ বলে বর্ষা রান্নাঘরের দিকে যায়। 2 ঠাম্মি খেতে বসেন। লক্ষ্মী বলে, মেয়েটা মনে হয় পাল্টে গেছে দিদি। তখনই বড় ঠাম্মি বলেন, মানুষকে এত সহজে বিশ্বাস করতে নেই, একটু সময় নিয়ে দেখতে হয়। লক্ষ্মী বলে, দেখছো না মিঠির অপারেশন বলে ও খাচ্ছে না, ও তো পারতো আমাদের সাথে বসে খেতে, ও তো খাচ্ছে না বলো। তখনই বড় ঠাম্মি বলেন, এই মেয়ের যা রূপ দেখেছি তাতে করে এত সহজে আমি ওকে বিশ্বাস করতে পারছি না। এদিকে বর্ষা রান্নাঘরে গিয়ে মনে মনে ভাবে, ওনারা সেদ্ধ ভাত খাচ্ছেন, এবার আমাকেও নিরামিষ সেদ্ধ ভাত খেতে হবে, আমিও সব সেদ্ধ ভাত খেতে পারবো না। আরেকজন তো নিজের মেয়ের অপারেশনের চিন্তায় কোনো কিছু রান্না না করেই চলে গেল, শুধু ওনাদের জন্য সেদ্ধ ভাত নিরামিষ ভাত রান্না করে গেল। কী ভেবেছি আমি কি সেটাই খাবো? মোটেই খাবো না।
যদিও আমি বলেছিলাম মাছ রান্না করব, কিন্তু না, আমি এখন বিরিয়ানি খাবো। এই বলে বর্ষা গপ গপ করে বিরিয়ানি খেতে শুরু করে। অন্যদিকে বড় ঠাম্মির লঙ্কার প্রয়োজন হয়। বড় ঠাম্মি বর্ষার কাছে কাঁচা লঙ্কা চায়। বর্ষা বলে আনছি। বর্ষার দেরি হচ্ছে দেখে বড় ঠাম্মি বলেন, না তো বউ, এখানেই তো আছো তুমি, তো কথাটা শুনতে পাচ্ছ না? বর্ষা বলে জল খাচ্ছি। বড় ঠাম্মি বলে, তোমার জল খেতে কত সময় লাগে গো? তখনই বর্ষা বলে, এই তো আসছি। এরপরেই বর্ষা বড় ঠাম্মিকে কাঁচা লঙ্কা দেয়। বড় ঠাম্মি বলেন, কাঁচা লঙ্কা থেকে কেমন জানি মাংস মাংস গন্ধ আসছে। তখনই লক্ষ্মী বলে, দেখি। এবারে লক্ষ্মীও সেই কাঁচা লঙ্কা হাতে নেয়। নাকের কাছে শুকে বলে, মাংস না মাছ বুঝতে পারছি না, তবে হ্যাঁ, আমিষ আমিষ গন্ধ আসছে। বর্ষা বলে, আমিষ কোথায় পাবে? আজ তো বাড়িতে আমিষ রান্নাই হয়নি। মামনি তো নিরামিষ রান্না করে গেছে, তাই না? হয়তো বা পাশের বাড়ি থেকে গন্ধ আসছে বাতাসে। তোমরা খেয়ে নাও। তখনই বড় ঠাম্মি বলে, তোমার মুখে কি লেগে আছে? বর্ষা তখন মুখে হাত দিয়ে বলে, ও, তোমাদের ভাত দিয়েছি না, সেই ভাতই হয়তো লেগে আছে। আমি যাই, বরং আয়নায় গিয়ে দেখে আসি আমার মুখে কি লেগে আছে। এই বলে বর্ষা ওখান থেকে চলে যায়। অন্যদিকে বড় ঠাম্মির মনে খটকা লাগে। বড় ঠাম্মি রান্নাঘরে গিয়ে দেখে বিরিয়ানি ঢাকা আছে আর অর্ধেক খাওয়া। এটা দেখে বড় ঠাম্মির আর বুঝতে বাকি থাকে না বর্ষা এত সময় রান্নাঘরে বসে এই বিরিয়ানিই খাচ্ছিল। বড় ঠাম্মি তখন লক্ষ্মীকে ডাকে। বড় ঠাম্মি লক্ষ্মীকে বলে, এই দেখ, তার মানে আমার সন্দেহই ঠিক, এই মেয়েটা একদমই পাল্টায়নি। তখনই লক্ষ্মী বলে, দিদি, ও দিদি, আমরা তো আমিষের ছোঁয়া খেয়েছি। বড় ঠাম্মি বলেন, না জেনে না বুঝে কিছু খেলে কিচ্ছু হয় না, চল তো। এই বলে তারা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। বর্ষা বলে, কি তোমরা উঠলে কেন, আর খাবে না? লক্ষ্মী বলে, না জেনে পাপ করেছি, জেনে বুঝে তার পাপ করতে পারি না। বর্ষা বলে, পাপ? কিসের পাপ? বড় ঠাম্মি বলেন, আমাদের অনেক খাওয়া হয়েছে, খাওয়ার শখ মিটে গেছে, তুমি যেটা বাকি রেখে এসেছো সেটা খেয়ে নাও। বড় ঠাম্মির কথা শুনে বর্ষার চোখ মুখ শুকিয়ে আসে। বর্ষা বুঝতে পারে তার মানে সে ধরা পড়ে গেছে। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।